আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে 4 থেকে 6 নম্বর অধ্যায়, 4, 5 এবং 6 নম্বর এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, এবং এটা হচ্ছে তোমাদের পরীক্ষার নাম্বার বিভাজন। তোমাদের প্রথমে 5টি থাকবে এমসিকিউ প্রশ্ন, এরপর 5টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 1টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এই হচ্ছে 25 নম্বরে তোমাদের মার্কস ডিভিশন বা নম্বর বিভাজন, এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে এই পরীক্ষার জন্য। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে সেখান থেকে ওই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই এই ভিডিও থেকে। 1 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, ঠিক আছে। 5টা প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। পরের দিকে দেওয়া আছে খলজি বিপ্লব ঘটেছিল 1240 খ্রিস্টাব্দে, 1280 খ্রিস্টাব্দে, 1290 খ্রিস্টাব্দে, 1296 খ্রিস্টাব্দে। তো খলজি বিপ্লব ঘটেছিল 1290 খ্রিস্টাব্দে, ওকে। পরের দিকে কিতাব উল রিহলা এর রচয়িতা হলেন মিনহাজ ই সিরাজ, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা, বদাউনি। তো কিতাব উল রিহলা এর রচয়িতা হচ্ছেন ইবন বতুতা। পরের প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1451 খ্রিস্টাব্দে, 1516 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1626 খ্রিস্টাব্দে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ঘয়ের দাগে জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল? জয়সিংহ, অর্জুন, হিমু না কোনোটি নয়। তো জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল? উত্তর হবে অর্জুন। পরের প্রশ্ন অঙ্গর দাগে দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী না সিন্ধু নদ? তো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়ের থেকে বলা হচ্ছে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি ছিল? তো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম ছিল মালিক কাফুর। ছয়ের দিকে ভাস্কো দা গামা কে ছিলেন? উত্তর লিখবে ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। এরপর হচ্ছে গয়ের দাগে নিজাম উদ্দিন আউলিয়া কে ছিলেন? উত্তর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতের চিশতি সম্প্রদায়ের অন্যতম সাধক। ঘয়ের দাগে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো 1576 খ্রিস্টাব্দে চিতরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। উমর দাগে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? তো উত্তর লিখবে রুমি কৌশল বাবর আবিষ্কার করেছিলেন বা বাবর ব্যবহার করেছিলেন, ঠিক আছে। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে। কয়ের দাগে বলা হচ্ছে সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন? উত্তর হচ্ছে সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটেছিল। এ সময় রাস্তার ধারে বণিকদের সাহায্যের জন্য নির্মাণ করা হয়েছিল সরাইখানা। এগুলিতে পথিক ও বণিকরা বিশ্রাম নিত। ছয়ের দাগে খানওয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো? উত্তর লিখবি 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র, অম্বর, চান্দেরি, আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির মিলিত বাহিনীর সঙ্গে বাবরের খানওয়ার যুদ্ধ হয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে একে ধর্মের জন্য লড়াই এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতে রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। গোয়ের দাগে মোগল আমলে মনসবদারদের কিভাবে বেতন দেওয়া হতো? উত্তর লিখবে মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো। 1 নম্বর হচ্ছে যেসব মনসবদার নগদ বেতন পেতেন তাদের মনসবদার-ই নগদী বলা হতো, আর যারা বেতনের পরিবর্তে জায়গির পেত তাদের জায়গিরদার বলা হতো। 8 নম্বর দাগে পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগে টিকা লেখো, যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 3 করে। কয়ের দাগে 12 ভূঁইয়া, ঠিক আছে। তো 12 ভূঁইয়া সম্পর্কে লিখতে হবে। আমরা এখানে উত্তরটা লিখছি। আকবরের পুত্র জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় জমিদার ও আফগানরা বারবার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান ছিলেন উল্লেখযোগ্য। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পরের প্রশ্ন, খয়ের দাগে দিন-ই-ইলাহি। আমরা এখানে উত্তরটা লিখছি। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান
মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হলো সুলহ ই কুল তিন ই ইলাহি হলো এই নীতিটি বাস্তব প্রতিফলন। ওকে, অর্থাৎ এখানে তোমাদের যদি বলা হয় সুলহ ই কুল কি বা এর সম্পর্কে টিকা লেখো, তাহলে তোমরা কিন্তু এই উত্তরটাই লিখবে। পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে ইকতার ব্যবস্থা সম্পর্কে টিকা লিখতে হবে। তোমরা লিখছি, দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়ে চলেছেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করার দায়িত্ব দরকার ছিল এবং সেখানকার শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের ছিল। সুলতানরা যেসব রাজ্যগুলি জয় করলেন বা অধিকার করলেন, সেই সব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এসব প্রদেশকে বলা হতো ইকতা। এই ইকতার দায়িত্ব নিয়ে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার। ইকতাগুলোকে ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করে নেওয়া হতো। বড় ইকতাগুলির দায়িত্ব পালনের জন্য যারা থাকতেন, তাদের শুধু সামরিক দায়িত্ব পালন করতে হতো না, প্রশাসনিক দায়িত্ব তাদের পালন করতে হতো। ছোট ইকতাদারগণ শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতেন। সৈন্যবাহিনীর দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানদের দেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এসব দায়িত্ব বড় ইকতাদারদের উপর থাকত। এসব ইকতাদার সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 5 নম্বর। পরের দাগে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। আমরা উত্তর লিখছি, আকবরের কৃতিত্ব। আকবর সিংহাসনে আরোহণের পর একটানা 40 বছর ধরে বিভিন্ন রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। রাজ্য জয়। আকবর তার বাল্য অভিভাবক বৈরাম খাঁর সাহায্য নিয়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুকে পরাস্ত করে দিল্লি ও আগ্রা দখল করেন। বৈরাম খাঁর অভিভাবকত্ব ও সাহায্য নিয়ে আকবর 4 বছরের মধ্যে আজমির, জৌনপুর ও গোয়ালিয়র জয় করেন। রাজপুত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। এরপর 12 ভূঁইয়া সমস্যা। 1576 খ্রিস্টাব্দে বাংলা ও বিহার মুঘল সাম্রাজ্যভুক্ত হলেও বাংলার হিন্দু মুসলিম বহু জমিদার, যেমন হচ্ছে চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, ঈসা খাঁ, মুসা খাঁ প্রমুখ মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরা বাংলার বিখ্যাত 12 ভূঁইয়া নামে পরিচিত। আকবরের সেনাপতি মানসিংহ 12 ভূঁইয়াদের পরাস্ত করে দিল্লির শান্তি স্থাপন করেছিলেন। তার জীবনের শেষ যুদ্ধ হলো আসিরগড় যুদ্ধ 1601 খ্রিস্টাব্দে। এরপর আকবরের ধর্মনীতি। ধর্মসহিষ্ণু ও উদার মনোভাবাপন্ন আকবর আধ্যাত্মিক সংকট নিরসনের জন্য দার উল ইসলাম ও দার উল হার্ব এর দেশ ভারতবর্ষকে সুলহ ই কুল বা ধর্ম সহিষ্ণুতার দেশে পরিণত করেছিলেন। প্রথমে তীর্থকর ও পরে তিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দেন। ওকে, এই হচ্ছে আকবরের আকবর সম্পর্কে কিন্তু আমরা এখানে লিখলাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন। খয়ের দাগে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। তো আমরা এখানে উত্তর লিখছি, দেখো আলাউদ্দিনের সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ সুলতানের হাতে ছিল। আলাউদ্দিন খলজি একটি বিরাট সৈন্যদল গঠন করেন এবং সমস্ত সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। তিনি বাজারের সমস্ত জিনিসের দর নির্দিষ্ট করে দেন। তিনি বাজার দর দেখাশোনা করার জন্য সাহানা ই মান্দি ও দেওয়ান ই রিয়াসত নামে 2 রাজ কর্মচারী নিয়োগ করেন। এছাড়া সুলতানের ঠিক করা দামের চেয়ে কোনো বিক্রেতা দাম বেশি নিলে এবং ক্রেতাকে ঠকালে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। আলাউদ্দিন সাধারণ মানুষের সুবিধার্থে রেশন ব্যবস্থা চালু করেন। প্রজারা যাতে সঠিক সময়ে খাদ্যশস্য এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে পারেন, তাই সুলতানরা সবসময় তা তাদের কাছে মজুত রাখত। তাদের সঠিক সময়ে প্রয়োজনীয় জিনিস যোগান দিতে সুলতান খুবই দায়িত্বশীল ছিলেন। এরপর কয়ের দাগা প্রশ্ন। মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। আমরা এখানে উত্তর লিখছি, মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরন। মধ্যযুগে
ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। দেশের ভেতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য চলত, প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য, ওকে, এবং দ্বিতীয়ত দুটি শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব জিনিস রপ্তানি হতো সেগুলি ছিল কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে এইসব জিনিস গ্রাম থেকে শহরে আসত। এদের মধ্যে ছিল নানা ধরনের খাদ্যশস্য, খাবার তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এইসব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। আবার এক শহর থেকে আর এক শহরে রপ্তানি করা হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী অভিজাতদের জন্যই কারিগররা তৈরি করতেন। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল এবং গুজরাতের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চাকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে নানা হস্তশিল্পের বাণিজ্য হতো। এর মধ্যে ছিল চামড়া, কাঠ ও ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগে ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর হিস্ট্রি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখানে দেখলাম, সমস্ত প্রশ্নগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।